হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ভারতকে কে এবং কেন নৃতাত্ত্বিক জাদুঘর বলেছেন, এছাড়া ভারতবর্ষের জনগোষ্ঠী নিয়ে। ঠিক আছে, দুটোই কিন্তু একই প্রশ্ন, একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। ভারতের জনগোষ্ঠী নিয়েও পড়বো এবং ভারতকে কে এবং কেন নৃতাত্ত্বিক জাদুঘর বলেছেন তা নিয়ে। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, প্রথমতম বলা যায় ভারতের জাতি গোষ্ঠী নিয়ে, ঠিক আছে, বা জনগোষ্ঠী নিয়ে। যে দেখো বলা হয়েছে যে ভারতের আদি অধিবাসী যেমন দ্রাবিড়, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল এবং কি বিভিন্ন যুগে আগত বিদেশি জাতি সমূহের সংমিশ্রণে আজকের ভারতীয় জনগোষ্ঠী গঠিত হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আজকের ভারতের যে জনগোষ্ঠী সেখানে কি কেবলমাত্র ভারতীয়রা আছে যে যুগ যুগ ধরে ভারতবর্ষে বসবাস করছে, সেই ভারতীয়দের নিয়েই আজকের যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠী গড়ে উঠেছে তা নয়। ঠিক আছে, ভারতবর্ষে যে পূর্বে বসবাস করতো ভারতীয় জনজাতি বা ভারতীয় জনগোষ্ঠী, ঠিক আছে, সেই ভারতীয় জনগোষ্ঠীর সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন যে বিদেশি আক্রমণ ঘটেছিল, অর্থাৎ যে বিদেশিদের আগমন ঘটেছিল তাদের সংমিশ্রণে কিন্তু আজকে আমাদের যে ভারতীয় জনগোষ্ঠী সেই জনগোষ্ঠী গঠিত হয়েছে। ঠিক আছে, বা গড়ে উঠেছে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে আমাদের ভারতীয় জনগোষ্ঠী সেখানে আদি অধিবাসীদের সাথে সাথে আগত বিদেশি জাতি সমূহের সংমিশ্রণ দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো বলা হয়েছে যে আর্য, পার্সি, শক, হুন, পল্লব, কুষাণ, আরব, তুর্কি, পাঠান, মঙ্গল এবং কি ইউরোপীয় সংস্কৃতির মেল বন্ধনে তৈরি হয়েছে এক সমন্বয় চেতনা। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে নৃতত্ত্ববিদগণ দেহের গঠন, বৈশিষ্ট্য ও ভাষার ভিত্তিতে ভারতীয় জনগোষ্ঠীকে কয়েকটি প্রধান ভাগে ভাগ করেছেন। অর্থাৎ ভারতীয় জনগোষ্ঠী কি আমরা করলাম যে ভারতীয় জনগোষ্ঠী কাদের কাদের সংমিশ্রণে গড়ে উঠেছে, একে তো আদি অধিবাসী এবং তাদের সাথে সাথে কি বিদেশিদের সংমিশ্রণে। ঠিক আছে, এবারে বলা হয়েছে যে নৃতত্ত্ববিদগণ রয়েছে তারা বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ভারতীয় জনগোষ্ঠীকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, অর্থাৎ বলা যায় যে মূলত 6টি ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, এই 6টি ভাগের মধ্যে দেখো প্রথমতম ভাগ আমরা যেটা দেখতে পারি তা হলো নর্ডিক, তারপরে দ্রাবিড়, এছাড়া কি নেগ্রিটো, এছাড়া মঙ্গোলীয়, তারপরে অস্ট্রালয়েড এবং কি ভূমধ্য সাগরীয়। এবারে আমরা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, এই যে ভারতের জনগোষ্ঠী, এই ভারতের জনগোষ্ঠীকে নৃতত্ত্ববিদগণ 6টি ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, তো দেখো প্রথম ভাগ রয়েছে কি নর্ডিক। নর্ডিক বলে কারা বিবেচিত? ঠিক আছে, তো নর্ডিকদের দেখো শারীরিক গঠন কেমন হবে, তারা দীর্ঘ আকৃতির হবে, তারা গৌর বর্ণ হবে এবং কি উন্নত নৌশিকা বিশিষ্ট হবে। ঠিক আছে, নাসিকা বিশিষ্ট হবে। এটা গেল নর্ডিকদের দেহের গঠন বা শারীরিক গঠন। এবং তাদের ভাষা কি দেখো, তাদের ভাষা থেকেই মূলত সংস্কৃত ভাষার উৎপত্তি ঘটেছে। তাহলে তাদের ভাষা হলো কি সংস্কৃতের আদি যে ভাষা সেই আদি ভাষা। ঠিক আছে, তারপরে দেখো তাদের বসবাস কোথায়। ঠিক আছে, এই নর্ডিক জাতির তো বলা হয়েছে যে প্রথম দিকে পাঞ্জাব ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে তারা বসবাস করত। তো এই গেল নর্ডিক জাতির বৈশিষ্ট্য সম্পর্কে। এবারে আমরা দ্বিতীয় ভাগ যেটা কি দ্রাবিড়, সেই দ্রাবিড় বলতে কারা বিবেচিত তা নিয়ে আলোচনা করব। তো দেখো দ্রাবিড়দের শারীরিক গঠন কেমন হবে, তো তারা মূলত খর্বাকৃতি হবে। ঠিক আছে, এছাড়া তারা কৃষ্ণকায় গাত্রবর্ণ হবে অর্থাৎ কালো রঙের। এছাড়া তাদের মাথার চুল কেমন হবে, কোকড়ানো। ঠিক আছে, তো এই শারীরিক গঠন বা এই শারীরিক বৈশিষ্ট্য সম্পন্ন জনজাতিকে আমরা কি বলবো, দ্রাবিড় বলবো। ঠিক আছে, এবারে দেখো তাদের ভাষা কেমন হবে। তাদের ভাষা মূলত তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষার উৎস এই জাতি। ঠিক আছে, অর্থাৎ তামিল, তেলেগু, মালায়ালাম ভাষার যে আদি ভাষা তা বা যে ভাষা থেকে উৎপত্তি হয়েছে সেই ভাষা হবে দ্রাবিড় জাতি। ঠিক আছে, এবারে দেখো তারা কোথায় বসবাস করবে, তো প্রধানত দাক্ষিণাত্য ও দক্ষিণ ভারতের রাজ্য সমূহগুলিতে তারা বসবাস করত। ঠিক আছে, এবারে দেখো তৃতীয়তম ভাগ যেটা হচ্ছে যে কি নেগ্রিটো। তো তাদের শারীরিক গঠন কেমন হবে, তো তারা মূলত গড়ন, তাদের যে গড়ন হবে বা গঠন হবে তা হলো অত্যন্ত খর্বাকৃতি। ঠিক আছে, এছাড়া কি গায়ের রং হবে সম্পূর্ণ কৃষ্ণবর্ণ অর্থাৎ তারা সম্পূর্ণ কালো রঙের হবে। ঠিক আছে, এছাড়া দেখো আবাসস্থল তারা কোথায় বসবাস করবে, তো তারা প্রধানত
আন্দামান দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ ভারতের কিছু প্রত্যন্ত অঞ্চলে তারা বসবাস করতো, ঠিক আছে। এছাড়া দেখো বলা হয়েছে যে ভারতের ঝাড়খণ্ড ও কি বিহারের পার্বত্য অঞ্চলেও এদের কিন্তু কখনো কখনো দেখা যায়। তো এই গেল তিনটি ভাগ, নর্ডিক, দ্রাবিড় এবং কি নেগ্রিটো জাতির, ঠিক আছে। তাদের শারীরিক গঠন, তাদের বৈশিষ্ট্য সম্পন্ন নিয়ে আলোচনা, যে কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা তাদের কি বলবো, ঠিক আছে। এবারে আমরা অন্যতম চতুর্থতম যে ভাগ মঙ্গোলীয়, সেটা নিয়ে আলোচনা করব। দেখো মঙ্গোলীয় যে জনজাতি, তাদের শারীরিক গঠন কেমন হবে, তো তারা মূলত খর্বাকৃতি হবে, এছাড়া হলুদ ও কি পিত গাত্রবর্ণ হবে তারা, ঠিক আছে। এছাড়া চ্যাপ্টা নাক ও কি ছোট ছোট চোখ হবে তাদের, ঠিক আছে। তো এটা গেল তাদের শারীরিক গঠন কাদের, মঙ্গোলীয়দের। এছাড়া দেখো আবাসস্থল, অর্থাৎ তারা কোথায় বসবাস করতো, তো তারা মূলত ভারতের আসাম, উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে ও কি সিকিমে বসবাস করে, ঠিক আছে। এছাড়া দেখো অস্ট্রালয়েড অন্যতম পঞ্চমতম ভাগ। তো দেখো অস্ট্রালয়েডের শারীরিক গঠন কেমন হবে, তো তারা মূলত কৃষ্ণ বর্ণ হবে, তাদের কপাল চেওড়া হবে, ঠিক আছে। এছাড়া কি নাক লম্বা হবে, ওকে চুল কিছুটা তামাটে রঙের হবে, ঠিক আছে। তো এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন দেহের বা শারীরিক বৈশিষ্ট্য সম্পন্ন জনজাতিকে আমরা কি বলবো, অস্ট্রালয়েড বলবো, ঠিক আছে। তো দেখো জাতিসমূহ, কোন কোন জাতিসমূহ এই ধরনের হয়ে থাকে, মূলত কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল প্রভৃতি আদিম যে জনজাতি, তারা কিন্তু এই অস্ট্রালয়েড জনজাতির অভ্যন্তরীণ হয়ে থাকে, ঠিক আছে, বা শ্রেণীভুক্ত হয়ে থাকে। এছাড়া দেখো ষষ্ঠতম রয়েছে কি ভূমধ্য সাগরীয় জনজাতি। তো তাদের শারীরিক গঠন কেমন হবে, তো দেখো বলা হয়েছে যে মাঝারি গড়নের শারীরিক কাঠামো হবে তাদের, এবং কি শ্যাম বর্ণ গাত্র বর্ণ হবে তাদের, ঠিক আছে। তারা শ্যাম বর্ণের হবে। এছাড়া দেখো তারা কোথায় বসবাস করে, তো তারা মূলত আদি বাড়ি মধ্য এশিয়ার এবং পরে কি বাংলা, বিহার ও মহারাষ্ট্রে ছড়িয়ে পড়ে, বা এই সমস্ত অঞ্চলে আমরা ভূমধ্য সাগরীয় জনজাতিদের দেখতে পারি। তো এই যে ছটি জনজাতি, অর্থাৎ নর্ডিক, দ্রাবিড়, নেগ্রিটো এবং কি মঙ্গোলীয়, অস্ট্রালয়েড, এছাড়া কি ভূমধ্য সাগরীয়, এই ছটি ভাগে নৃতত্ত্ববিদগণ ভারতের যে জনজাতি, সেই জনজাতিকে ভাগ করেছেন। অর্থাৎ ভারতে একটি জাতি, একটি ভাষার কিন্তু মানুষ পাওয়া যায় না, এখানে বিভিন্ন জাতি বসবাস করে, বিভিন্ন উপজাতি বাস করে, ঠিক আছে। তো তাদের বিভিন্ন ভাষাও রয়েছে, ঠিক আছে। সুতরাং ভারত কিন্তু বহু জাতি, বা বলা যায় যে বিভিন্ন জাতির, দেখো বলা হয়েছে বিভিন্ন জাতি ও সংস্কৃতির অপূর্ব সংমিশ্রণে নিজস্ব স্বতন্ত্রতা হারিয়ে গড়ে উঠেছে এক মহান মিশ্র সংস্কৃতি ভারতে, ঠিক আছে। ভারতে এক জাতি, এক উপজাতি, বা বলা যায় যে এক ভাষার মানুষ কিন্তু বসবাস করে না, এখানে বিভিন্ন উপজাতি, বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে, যার জন্য বলা হয়েছে যে ভারতবর্ষের যে জনজাতি, সেই জনজাতি মূলত নিজের যে স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতা হারিয়ে ভারতবর্ষে কি গড়ে উঠেছে, এক মহান মিশ্র সংস্কৃতি। তো এই ঐতিহাসিক মেলবন্ধনের কারণে বিখ্যাত ঐতিহাসিক ডক্টর ভিনসেন্ট স্মিথ ভারতকে নৃতাত্ত্বিক জাদুঘর বলে অভিহিত করেছেন, ঠিক আছে। কে বলেছেন, ঠিক আছে, এবং কি বলেছেন, নৃতাত্ত্বিক জাদুঘর, অর্থাৎ বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন আমরা ভারতের জনজাতির মধ্যে দেখতে পারি, এজন্য নৃতাত্ত্বিক জাদুঘর বলা হয়েছে। কে বলেছেন, ডক্টর, এছাড়া কি ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ, ঠিক আছে। তো তোমাদের এই নামটা মনে রাখতে হবে যে ভিনসেন্ট স্মিথ বলেছেন ভারতবর্ষে ওকে নৃতাত্ত্বিক জাদুঘর, ঠিক আছে। তো ভারতবর্ষে এক জাতি, এক উপজাতি, এক ভাষার মানুষ পরিলক্ষিত হয় না, বিভিন্ন উপজাতি পরিলক্ষিত হয়, তাদের বিভিন্ন শারীরিক গঠন রয়েছে, বিভিন্ন ভাষা রয়েছে, ঠিক আছে, যার জন্য ভারতবর্ষকে নৃতাত্ত্বিক জাদুঘর বলা হয়েছে। কে বলেছেন, ভিনসেন্ট স্মিথ। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনা যে ভারতের জনজাতি এবং ভারতবর্ষকে নৃতাত্ত্বিক জাদুঘর কেন বলা হয় তা নিয়ে। তো স্টুডেন্টস, আজকের আলোচনা এতটাই। তো তোমাদের যদি কোনো রকম কোনো ইনফরমেশন জানার থাকে, তোমরা কিন্তু এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে যে কোনো ধরনের তথ্য কিন্তু জানতে পারো। তো স্টুডেন্টস, আজকের আলোচনা এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।